সেই বঙ্গভঙ্গের বিরুদ্ধে লড়াইয়ের প্রধান লোক কি ছিলেন? সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ের প্রধান ব্যক্তিত্ব কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু গানে নয়, কবিতায় নয়, মিটিংয়ে মিছিলে আন্দোলনে রবীন্দ্রনাথময় ছিল সেই আন্দোলন, এবং সেই সফল হয়েছে। আজকে আমরা বলতে চাই, আজকে নেতাজি সুভাষচন্দ্র বোস, বিপিন চন্দ্র পাল, রাজা রামমোহন রায়, নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিপ্রসাদ আগরওয়ালা একটা জায়গায় দেখেন যে তারা বলছেন যে আমরা হিন্দু মুসলিম শুধু ফাইট করে থাকতে হবে, লড়াই করে থাকতে হবে। প্রত্যেকেই তীব্র ভর্ৎসনা করেছেন, তীব্র ধিক্কার জানিয়েছেন তাদের বক্তব্যে। এমন একটা দেশ, এমন একটা স্বদেশ হবে, সেটা ফুলের বাগানের মতো, বহু ধরনের ফুল থাকবে, যার গন্ধ আলাদা, তার বৈচিত্র্য আলাদা, যেটা হবে ইউনিটি এন্ড ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য থাকে। সেই ভারতবর্ষ গড়ে তোলার সংকল্পরা দেখেছেন, স্বপ্ন দেখেছেন, এবং সেই স্বপ্নের যে চেতনা আমাদের প্রত্যেকের রন্ধ্রে রন্ধ্রে শিরায় শিরায়, যতই চেষ্টা করো বিজেপিরা, যতই চেষ্টা করো মোদীরা, হিমন্ত বিশ্ব শর্মারা, তারা আমাদের চেতনাকে রুদ্ধ করে দিতে পারবে, স্তব্ধ করে দিতে পারবে। এখানে আমি খুব দীর্ঘায়িত করব, আজকে আমরা যতজন আছি আমরা কি কম? একজন বড় মনীষী বলেছেন, one woman with belief is equal to 99% literacy. একজন নেতাজি সুভাষচন্দ্র বসু, ভাবুন কতজনের সময়, একজন জ্যোতিপ্রসাদ আগরওয়ালা, একজন ভগৎ সিং, কতজনের সময় বলে আমরা এখানে যারা আছি তাদের চেতনায় যদি উদ্বুদ্ধ হয় এবং সংগ্রামটা যে জায়গায় এসছে তার থেকে যদি চূড়ান্ত জায়গায় যদি নিয়ে যাওয়ার সুযোগ আমরা সংকল্প করতে পারি, তাহলে আমরা অসম্ভবকে সম্ভব করতে পারি। এখন অনেকেই বলছেন 1 বছর তো হয়ে গেল, কি হবে? তার জন্য আমাদের দরকার ইতিহাস জানতে হবে। 1905 সালে লর্ড কার্জন বাংলা ভাগ করলেন। কেন ভাগ করলেন? বললেন প্রশাসনিক সুবিধা। পেটের কথা কি? যে বেঙ্গল হয়ে যাচ্ছে বিপ্লবী আন্দোলনের একটা তুমুল ক্ষেত্র, যেটা বিভীষিকা হয়েছিল ব্রিটিশ সরকারের কাছে। তাই মানুষকে শুধু ভাগ করবো, একটা ভাগ করবো শুধু না, মানুষকে ভাগ করবো। এবং লর্ড কার্জন বলেছিলেন, দিস ইজ আ সেটেলড ফ্যাক্ট। সেই সময় স্বাধীনতা সংগ্রামের যে প্ল্যাটফর্ম ছিল কংগ্রেস, একটা রাজনৈতিক ছিল না, তার একজন বড় নেতা ইউসি ব্যানার্জি বলেছিলেন, উই উইল আনসেটেল দ্য সেটেলড ফ্যাক্ট। আপনারা জানেন যে 1905-06 পর আন্দোলন যখন স্থিত হয়ে যাচ্ছে, সেই সময় রণদৌলতী বাজারের রবীন্দ্রনাথ কাজটা কতটা কঠিন ছিল আপনারা তারা জানেন, বুঝতে পারবেন। যদি তোর ডাক শুনিও না আসে তবে এই গান লিখতে হবে। এই বঙ্গবন্ধু বিরোধী আন্দোলনকে গড়ে তুলতে গিয়ে এই গান লিখতে হবে। বুঝুন পরিস্থিতিটা কত কঠিন ছিল, কিন্তু তিনি এবং যারা সেই সময় সংগ্রাম তারা ভয় করেননি, তারা লড়াই বন্ধ করেনি। তারা জানেন, যেটা জ্যোতিপ্রসাদ আগরওয়ালা সুন্দর করে বলেছিলেন, অন্ধকার যত গভীর হোক প্রভাতটা আসবে, সূর্যটা উঠবে, কারো হিম্মত নেই তাকে বন্ধ করা। তাই সেই লড়াই করে 1911 সালে যে ব্রিটিশ গভর্নমেন্টকে যখন ইলেকশনের মধ্য দিয়ে পরিবর্তন করা যেত না, সেই ব্রিটিশ গভর্নমেন্ট বঙ্গবন্ধুর ডিসিশন উদ্যোগ করতে পারে। এটাই ইতিহাস। 1961 সালে যখন অসমীয়া ভাষাকে চাপিয়ে দিয়েছিল, অসমীয়া ভাষার প্রতি তো আমাদের কোনো নির্দেশ নেই, একটা সুন্দর ভাষা চর্চা করা ভালো, আমি নিজেও ব্যক্তিগতভাবে চর্চা করি। 1986 সালে যখন আবারও চাপিয়ে দিয়েছিল 1972, তখন কি সরকার পরিবর্তন করে আমরা ডিসিশন উদ্যোগ করতে বাধ্য করেছিলাম? না, আমরা লড়াই করে, আন্দোলন করে, প্রাণ দিয়ে, 11 শহীদ প্রাণ দিলেন। 1986-তে এই
মাতৃ ভাবনার রক্তরঞ্জিত হয়েছিল যখন শিশুর রক্তে। সেই প্রফুল্ল গভর্নমেন্ট অ্যান্টি বেঙ্গলি অ্যান্টি মুসলিম গভর্নমেন্ট, যারা মেয়ে বহরের হত্যাকাণ্ড করে ক্ষমতায় এসেছে, তারা সিদ্ধান্ত করতে বাধ্য হল। আপনারা জানেন যে এখানে অরুণাচল ভট্টাচার্য আছেন, 1986 ভাষা আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। তাদের সেই অভিজ্ঞতা আছে যে একটা আন্দোলনকে কিভাবে সফল করা যায়। তাদের গাইড করার জন্য অনেক বড় বড় ব্যক্তিত্বরা আছেন। ফলে এই শিক্ষাটাকে আমাকে ভাঙতে চলবে না। আজকে এই আন্দোলন করার ফলে ফেসবুকে যে বিভিন্ন জনের বিভিন্ন জায়গা থেকে কমেন্ট এসছে, মানুষ আশ্বস্ত হয়েছে, কনফিডেন্ট পেয়েছে না এর বিরুদ্ধেও আন্দোলন হয়। কারণ রাজা করে দিয়েছে, আমাদের আসামের রাজা যিনি হিমন্ত বিশ্ব শর্মা, তিনি করে দিয়েছেন, তার বিরুদ্ধে আন্দোলন করা যায় নাকি? অনেকে ভাবছে আমরা আন্দোলন করলাম তাই জনগণ সাথে আছে, এই জায়গায় কিন্তু কোনো দ্বিধা নেই। কিন্তু জনগণের মধ্যে তো সব জনগণ এক অবস্থায় নেই। সেই কয়েকজনকে দেখে সেটা বোঝা যাবে না। এবং 6 তারিখে আমি অন্য কথায় আজকে ঢুকছি না, আমি এই 6 তারিখের আন্দোলনের কথা দিয়ে আমি শেষ করব। যে 6 তারিখে যে আন্দোলন করেছিল এবং সবাই দেখেছে, আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই দেখেছে আন্দোলনটা। এবং আন্দোলনে যে উগ্র হিন্দুবাদীরা এসে আক্রমণ করলো ছেলেদেরকে, মেয়েদেরকে হাত লাগিয়ে মেরেছে, মানুষ ভালো পায়নি। মানুষ তো এখন মরে যায়নি, মানুষ ভালো পায়নি। এবং এটার জন্যই আজকে আন্দোলনের একটা জায়গা প্রস্তুত হয়ে গেছে। আমাদের কাজ করতে হবে যথার্থভাবে, এটাই বিষয়। এই যে বদরপুরে যে আন্দোলনটা করলো ছাত্ররা, এটাও তো দেখবার মতো আন্দোলন, এটাও তো ভাববার মতো আন্দোলন। ভয় করেনি। এখানে যেরকম এই যে ছাত্র নেত্রীরা ভয় করেনি, ছাত্ররা ভয় করেনি, বদরপুরেও ভয় করেনি। এবং ডিসি মহোদয়ের যে আচরণ, সেটা মানুষ দেখেছে। সমস্ত কিছুই মানুষ পর্যবেক্ষণ করে। সুতরাং আন্দোলন করে যেতে হবে। তোমরা অনেকেই ছোট, যারা বেশি ছোট তাদের ধৈর্য আরো কম, আর যারা একটু তোমরা বড় হয়েছো ছাত্ররা, তারা ধৈর্য চ্যুতি হলেও একটু কষ্ট করে শুনছো, ভালো করে শুনতে হবে। আমি কিন্তু তোমাদেরকে কোনো নেগেটিভ কথা বলি না। আজকের যুগটা এটা, তার মধ্যেও যদি সত্য কথা খুব ভালো করে বলা যায়, বলার মতো করে বলা যায়, তাহলে কিন্তু ছাত্ররাও শুনে। এটা আমাদের অভিজ্ঞতা। তাই আজকের এই কনভেনশনে যে উদ্দেশ্য নিয়ে কিন্তু প্ৰচাৰ হ'ল চৰকাৰে বাধ্য হৈ আমাৰ যিটো মেডিকেল সুৰক্ষা সমিতিৰ যিবিলাক চৰ্ত, এই চৰ্ত মানি লৈ পুনৰ চিভিল হস্পিটেলত ঘূৰাই দিবলৈ বাধ্য হ'ল। গতিকে আমিও এই কৰিমগঞ্জ জিলাৰ সংযোজনৰ সংগ্ৰামজনৰ আহ্বান জনাম। এই সংগ্ৰাম কষ্টকৰ হ'ব, দীঘলীয়া হ'ব, কিন্তু আমি তথাপি কিন্তু এই সংগ্ৰামখন যিকোনো টেবল মিটিঙত অব্যাহত ৰাখিব লাগিব আৰু তীব্ৰৰ পৰা তীব্ৰতৰ কৰিব লাগিব। চন্দ্ৰৰাই ইতিমধ্যে বিভিন্ন বক্তাই আমাক কৈ গৈছে ইয়াতে যে আজি কৰিমগঞ্জ জিলাত শিক্ষাৰ সামগ্ৰীৰ অভাৱ। আজি বৰ্তমান কৰিমগঞ্জ জিলাৰ লগতে গোটেই ভাৰতবৰ্ষত সাংঘাতিক ধৰণে কমি গৈছে আৰু ইচ্ছাকৃতভাৱে এই কমোৱা হৈছে। আমি নিশ্চয় সকলোৱে অৱগত যে জাতীয় শিক্ষানীতি 2020 যোগেদি ৰাজহুৱা শিক্ষাক যিদৰে নিষেধ কৰাৰ কাৰণে ষড়যন্ত্ৰ লিপ্ত হৈছে,
আৰু তাৰ ফলশ্ৰুতি কৰিমগঞ্জ জিলাৰ লগতে গোটেই ভাৰতবৰ্ষত লাখ লাখ স্কুল বন্ধ হৈ গৈছে। অকল অসমতে 10,000তকৈ অধিক স্কুল বন্ধ হৈ গৈছে। এতিয়া আকৌ শিক্ষক ছাত্ৰই শৈক্ষিক দিশত মানুহ গঢ়াৰ ক্ষেত্ৰত মানৱীয়তা ৰক্ষাৰ ক্ষেত্ৰত মানে ব্যস্ত হৈ থাকিব লগা নহয়। কিছুমান অনাশৈক্ষিক কামতে ব্যস্ত ৰাখি কেনেকৈনো ৰাজহুৱা শিক্ষাক তিলকৈ হত্যা কৰিব পাৰি তাৰ কাৰণে প্ৰচেষ্টা হাতত লৈ আছে। ইমানবোৰ অন্যায় আমি কেতিয়াও সহ্য কৰা উচিত নহয়। আমি এইবিলাকৰ বিৰুদ্ধে আমি লাহে লাহে এই আন্দোলনৰ যেতিয়া সফলতা লাভ কৰিম, এই পৰৱৰ্তী এনেধৰণৰ কাৰ্যসূচী আমি অনুষ্ঠিত কৰিব লাগিব। চৰ্যাৰাজ তাৰ পিছত আমি আন কথা গম পাইছোঁ, ইয়াতে বক্তাবিলাকে কৈছে যে আমাৰ নাম সলনি কৰাৰ পিছত এই কৰিমগঞ্জ জিলাৰ সাধাৰণ জনগণৰ তথ্য পাতি সলনি কৰাৰ ক্ষেত্ৰত কিমান টকাৰ প্ৰয়োজন, কিমান অসুবিধাৰ প্ৰয়োজন, গতিকে চৰকাৰে এইবোৰ চিন্তা নকৰে। আমাৰ ৰাস্তা ঘাট ভাল কৰিবলৈ চৰকাৰৰ টকাৰ অভাৱ, কিন্তু আমি গম পাইছোঁ কিছুদিন আগতে গুৱাহাটীৰ যিটো বিমানবন্দৰ, এই বিমানবন্দৰত 4,000 কোটি টকাৰে আদানীৰ যিটো ব্যক্তিগত টাৰ্মিনেলত 4,000 কোটি টকা খৰচ কৰা হৈছে। কিন্তু সাধাৰণ জনগণৰ কাৰণে আমাৰ টকা খৰচ কৰিবলৈ আমাৰ চৰকাৰৰ ইচ্ছা নাই। গতিকে এইটো স্পষ্ট হৈ পৰিছে যে নিৰ্বাচনৰ পিছত থাকোঁতে চৰকাৰ জনগণৰ হৈ নাথাকে। চৰকাৰ এমুঠি ধনিক শ্ৰেণীৰ স্বাৰ্থ ৰক্ষা কৰি এটা যন্ত্ৰত পৰিণত হৈ যায়। গতিকে তেওঁলোকে যিহেতু ৰাইজৰ সমস্যা সমাধান কৰিব নোৱাৰে, গতিকে অতি সাম্প্ৰদায়িক মনোবৃত্তিৰে অতি অগণতান্ত্ৰিকভাৱে নাম পৰিৱৰ্তন কৰি তেওঁলোকে খালী ক্ষমতাত থাকি শোষণ লুণ্ঠন অব্যাহত ৰাখিব বিচাৰে। গতিকে মই এই সংগ্ৰামক চেলুট জনাইছোঁ আৰু এই সংগ্ৰাম যাতে দীৰ্ঘজীৱী হয় তাৰ কাৰণে মই আন্তৰিকতাৰে কামনা কৰি মোৰ বক্তব্য সামৰিছোঁ। ধন্যবাদ। এবং সেই আমাদের পুরনো সেই নামটা থাকার জন্য আমাদের আন্দোলন শুধু এই অবিবর্তন করলে হবে না, আমাদের আন্দোলনকে আরো বৃহৎ আকারে নিয়ে যেতে হবে এবং এই জেলার সমস্ত আকারের জনসাধারণকে আমাদের এই আন্দোলনে জড়িত করা আমি আহ্বান জানাচ্ছি। এই প্রচেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে, নতুবা আন্দোলন সরকারের নিকট আমাদের ব্যর্থ বলে আমাদের পরিচিতি লাভ করবে। কারণ যে কোনো আন্দোলন মানুষের সরকারের উপর নির্ভর করে। আবার একটা আন্দোলন যদি করে আর 15-20 জন লোক যদি রাস্তায় চিৎকার দেয়, সেটা কোনো কাজে লাগবে না। সরকারের অনেক আইডিয়া আছে, বিভিন্ন আইডিয়া আছে, সেই আইডিয়ার সঙ্গে সঙ্গে ওই রিপোর্টগুলা দিল্লি এবং দিসপুর সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেয়। এই আন্দোলনে এখন কেমন লোক জড়িত হয়েছে এবং কোন পক্ষের মানুষ জড়িত আছে সেটা তার সঙ্গে সঙ্গে সরকারের নিকট পৌঁছে দেয়। আর আমি বলি এই যে দলীয় বর্তমানে যে দল কাজ করছে, মানে রাজ্য প্রশাসন করছে, সেই দলের অনেক মানুষ কিন্তু নাম পরিবর্তনের বিরুদ্ধে আছে, কিন্তু মুখে সামনাসামনি প্রকাশ করতে পারবে না। কারণ তাদের দলীয় একটা নীতি নিয়ম আছে, সেই সবারই থাকে। তার জন্য বলছি আমরা আন্দোলন চালিয়ে যেতে হবে, একদিন না একদিন আমরা সফল হব। সেই প্রত্যাশা রেখে আমরা আন্দোলনকে আরো শক্তিশালী করে গড়ে তোলার জন্য আমি সবার কাছে আহ্বান জানিয়ে আমার পরবর্তীতে যারা আন্দোলন বিশিষ্ট বক্তা তারা মন্তব্য শুনবেন, আমি সকালকে আমি অভিনন্দন জানিয়ে আজকের এই সবাই উপস্থিত যারা হয়তো ছাত্র দিবস সবাইকে আমার অভিনন্দন জানাচ্ছি। ভবিষ্যতে তোমরা ভবিষ্যৎ নাগরিক, তোমরাই আন্দোলন করবে, সেই প্রত্যাশা নিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করি। ধন্যবাদ।